শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ, বাংলা সংবাদ। জানাবো অপারেশন সিন্ধুর শুরুর আগে পাকিস্তানকে সতর্ক বার্তা দেওয়া নিয়ে ভারতে তোলপাড়। জুলাই আমাদের শক্তি ছিল সাম্য, দুঃসময়ে তার কথাই ভাবতাম। এবং সর্বশেষ জানাবো ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 10 স্বর্ণের বার উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত শুনবেন প্রতিবেদনে। অপারেশন সিন্ধু সম্পর্কে পাকিস্তানকে সতর্ক করা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি। মন্ত্রণালয় খোলাসা করেছে, অপারেশন সিন্ধু শুরু হওয়ার আগে পাকিস্তানের উদ্দেশ্যে কোনো সতর্ক বার্তা দেওয়া হয়নি। সংবাদ সংস্থা অর্থাৎ ANI বরাদি আনন্দবাজার জানিয়েছেন, অপারেশন সিন্ধু শুরু হওয়ার পরে প্রাথমিক পর্যায়ের কথা বোঝাতে চেয়েছেন জয়শঙ্কর। তার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করছে মন্ত্রণালয়। সংবাদ মাধ্যমে দেওয়ার জয়শঙ্করের একটি প্রতিক্রিয়াকে কেন্দ্র করে বিতর্ক ও তোলপাড় শুরু হয়। এই সংক্রান্ত ভিডিওতে তাকে বলতে শোনা যায়, অভিযানের অর্থাৎ অপারেশন সিন্ধুর শুরুতে আমরা পাকিস্তানকে একটি বার্তা দিয়েছিলাম। বলা হয়েছিল, আমরা জঙ্গি ঘাঁটিতে আঘাত করছি, আমরা অর্থাৎ পাকিস্তানের সামরিক বাহিনীর উপর কোনো হামলা করছি না। এই কাজে হস্তক্ষেপ না করা এবং এর থেকে দূরে থাকার বিকল্প রয়েছে সামরিক বাহিনীর কাছে। তবে তারা সে সুপরামর্শ নিতে চায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়লে দেশটির রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে। অভিযান শুরুর মুখে বা আগে পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছিল এমন ব্যাখ্যাও কেউ কেউ করেছেন। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এ নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, আমাদের আক্রমণ শুরুর সময় পাকিস্তানকে তা জানিয়ে দেওয়া ছিল একটি অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন, ভারত সরকারই এটি করেছে। ওই পোস্টে তিনি দুটো প্রশ্ন তুলেছিলেন। তিনি লিখেছিলেন, ওই সিদ্ধান্তকে কে অনুমোদন দিয়েছিল এবং এর ফলে ভারতীয় বিমান বাহিনীকে কতগুলো বিমান হারিয়েছিল। জয়শঙ্করের ওই ভিডিও বার্তাকে ঘিরে বিতর্ক ছড়াতে কেন্দ্রীয় সরকারি সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ PIB সমাজ মাধ্যমে তথ্য যাচাই করে একটি বিবৃতি দেয়। PIB ফ্যাক্ট চেকের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়, জয়শঙ্করের মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। পরে ANIও ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রকাশ করে। ANI জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে, জয়শঙ্কর বলেছিলেন, আমরা শুরুতেই পাকিস্তানকে সতর্ক করেছিলাম, যা স্পষ্টতই অপারেশন সিন্ধু শুরু হওয়ার পরের প্রাথমিক পর্যায়ে। এটিকে অর্থাৎ অভিযান শুরুর আগেই থেকে বলে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তথ্যের এই সম্পূর্ণ ভুল উপস্থাপনা কাম্য নয়। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণে পাকিস্তানের হাত রয়েছে বলে ভারতের অভিযোগ, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে আসছে। এই প্রেক্ষাপটে 7 এপ্রিল রাতে অপারেশন সিন্ধু শুরু করে ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। ভারত ওই সময় পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিতে হামলা করেনি, যদিও এরপরে ভারতের উপর হামলা চালায় পাকিস্তান এবং ভারতও তার জবাব দেয়। উচ্চ মাধ্যমিকে থাকতেই সাম্যের মা মারা যান, তারপর বন্ধুরাই তার পরিবার হয়ে ওঠে। ঈদে এক এক বন্ধুর বাসায় যেত। দুঃসময়ে আমরা যার কথা ভাবতাম সেই ছিল সাম্য। এভাবে সাম্যকে নিয়ে স্মৃতিচারণ করছিলেন তার বন্ধু রাজনৈতিক সহযোদ্ধা অগ্রজ আর অনুজরা। 17 মে অর্থাৎ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সাম্যের স্মরণে আয়োজিত মোমবাতি প্রজ্বলন শেষে তারা সাম্যকে নিয়ে নিজেদের স্মৃতি তুলে ধরেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বুধবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং স্যার AF রহমান হলের আবাসিক ছাত্র শাহরিয়ার আলম সাম্য। এ ঘটনার পর থেকেই তার শিক্ষক বন্ধু রাজনৈতিক সহযোদ্ধারা বিভিন্ন মহলে সাম্যের হত্যার বিচারের দাবি জানিয়ে আসছেন। সাম্যের দীর্ঘদিনের বন্ধু নফিসাল শায়েক, তিনি বিশ্ববিদ্যালয়ের 18-19 সেশনের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এবং লিডারশিপ বিভাগে পড়াশোনা করছেন। সাম্যের কথা বলতে গিয়ে তিনি বলেন, সাম্য তো মৃত্যুকে কয়েকবার কাছ থেকে দেখেছে, সে কখনোই ফকির কিংবা বড় লোক কারো মাঝে ভেদ করত না। তিনি বলেন, যে কোনো বন্ধু দুঃসময়ে আমরা যার কথা ভাবতাম সেই ছিল সাম্য। জুলাই আমাদের শক্তি ছিল সাম্য। ও থাকলে ভাবতাম কেউ আমাদের কিছু করতে পারবে না, ও আমাদের পেছনে ফেলে চলে যাবে না। সাম্যের আরেক বন্ধু মশিউল আলম শুভ স্মৃতিচারণ করে বলেন, সাম্যের জন্য
আজকে অল্প কয়েকজন এখানে এসেছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলে যখন পলেস্তারা খসে পড়েছিল তখনও সাময়িক প্রতিবাদে দাঁড়িয়েছিল। তিনি বলেন, 15, 16 ও 17 জুলাইয়ের কথা মনে পড়ে। সাম্য ভয় পেত না, সবার আগে চলে আসতো। সাম্যের মতো ছেলেদের কারণে আজকে সরকার দেশ চালাচ্ছে, উপাচার্য প্রক্টর বিশ্ববিদ্যালয় চালাচ্ছে। তার আরেক বন্ধু সোহেল রানা সাব্বির বলেন, দেশে কোনো প্রান্তে অন্যায় হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক মিছিল হয়, অথচ সাম্যের হত্যার পর আমরা একসাথে হতে পারিনি। তার রাজনৈতিক সহযোদ্ধা ছাত্রদলের আবিদ হাসান মিশু স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, দীর্ঘদিন কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছি, আজ সাম্য নেই, অথচ সাম্যের মৃত্যুর অনেকেই এটিকে জাস্টিফাই করার চেষ্টা করেছে, তার চরিত্র হননের চেষ্টা করেছে। সাম্য হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এ সময় ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসি তামি, সার্জেন জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, বিজয় 71 হলের দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোজাম্মেল হক, ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে 1.167 কেজি পরিমাণের স্বর্ণ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ। ভারতীয় মুদ্রায় যার বাজার মূল্য 1,11,00,000 রুপি। সব মিলিয়ে 10টি স্বর্ণের বার জব্দ করেছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার হাকিমপুরের সীমান্তের বিএসএফের 143তম ব্যাটালিয়নের সদস্যরা। বিএসএফ জানিয়েছেন, এসব স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছিল। এ ঘটনায় 2 ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। একইভাবে ওই জেলার 143তম ব্যাটালিয়ন ও নদিয়া জেলার 32তম ব্যাটালিয়নের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মোট 41 কেজি গাঁজা জব্দ করেছে। এসব মাদক ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় জব্দ করেছে বিএসএফ। 17 মে অর্থাৎ শনিবার এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছেন, শুক্রবার অর্থাৎ 16 মে ওই জেলার হাকিমপুর সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত সদস্যরা উত্তরপাড়া গ্রামের কাছ থেকে 2 জন ব্যক্তি সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। উভয়কে থামিয়ে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালানো হয়। তল্লাশি চলার সময় তাদের কাছ থেকে 10টি স্বর্ণের বার উদ্ধার হয়। ঘটনাস্থলেই চোরাচালানকারীদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয় চোরাচালানকারী স্বীকার করেন যে তারা হাকিমপুরের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। সেসব স্বর্ণ ওই গ্রামের অন্য একজন বাসিন্দার কাছে হস্তান্তর করার কথা ছিল, যার জন্য তাদের মাথাপিছু 2,800 রুপি বেতন পেতেন। তবে তার আগেই বিএসএফ সেই পরিকল্পনা ব্যর্থ করে দেয়। একই দিনে নদিয়া জেলার 32তম ব্যাটালিয়ন এবং উত্তর 24 পরগনা জেলার 144তম ব্যাটালিয়নের দায়িত্বরত সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মোট 41 কেজি গাঁজা জব্দ করেছিলেন। ভারত থেকে বাংলাদেশ চোরাচালান করার সময় সেসব জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণ ও গাঁজা সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।